দর্শক আমন্ত্রণ জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি নাজনীন নাসিরুদ্দৌলা। প্রথমে আমাদের অতিথিদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। আছেন ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, সাধারণ সম্পাদক জি9, আছেন জনাব মুস্তাফা ফিরোজ, সিনিয়র সাংবাদিক, এবং জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার, উপপ্রেস সচিব, প্রধান উপদেষ্টা। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে আসার জন্য। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় আমরা নির্ধারণ করেছি অদৃশ্য শত্রু বনাম লাল কার্ড। আসলে সাম্প্রতিক সময়ে রাজনীতিবিদদের বিভিন্ন রকমের বক্তব্য থেকে অংশ বিশেষ নিয়েই আমাদের আজকের অনুষ্ঠানের যেই টপিক সেটা আমরা ঠিক করার চেষ্টা করেছি। মুস্তাফা ফিরোজ, প্রথমে যদি আমি আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। মিটফোর্ডের ঘটনা যেটি হয়েছে, এর ভিডিওটা ছড়িয়ে পড়ার পর আমরা বিভিন্ন ধরনের স্লোগান দেখতে পেয়েছি, বিশেষ করে ক্যাম্পাসগুলোতে। এই স্লোগানগুলো যদি একটু বলি আমি, যদিও এর মধ্যে সবাই জেনে গেছেন, হাসিনা গেছে যে পথে, খালেদা যাবে সে পথে, চাঁদা তোলে পল্টনে, ভাগ যায় লন্ডনে, এবং এই স্লোগানগুলো যেই ব্যানারে দেয়া হয়েছে সেটি খুব ইন্টারেস্টিং ব্যানার ছিল। সাধারণ ছাত্র জনতা, সাধারণ শিক্ষার্থী, এই ব্যানারে আসলে এসব স্লোগান দেয়া হয়েছে। এই যে সাধারণ ছাত্র জনতা বা সাধারণ শিক্ষার্থী, আপনার অভিজ্ঞতায় কি বলে যে এরা আসলে কতটা সাধারণ? আপনার কি মনে হয়? এটা তো সাধারণত নাই, অসাধারণ। কারণ অসাধারণ একটা ঐক্য রাজপথে এত খুব দ্রুত বেগে, যেটা বিভিন্ন জনই বলছে বা গণমাধ্যমে আসছে, এনসিপি নেতাকর্মী এবং শিবির তাদের একটা অসাধারণ ঐক্য হলো। এটা একটা বিরল ঐক্য, এত দ্রুত গতিতে এই ইস্যুটাকে কেন্দ্র করে এরকম ঐক্য এবং এরকম স্লোগান, এগুলি একটা ঐক্য হইতে। তাহলে সেটি তাদের ব্যানারে হলে সমস্যা কি? সাধারণ ছাত্র তারা প্রকাশ করতে চায়নি, মনে করছে যে এরকম ব্যানার করলে সাধারণ জনতা মানে ঝাঁপায় পড়বে আর কি, এবং মানুষ তো হতবাক হয়ে যাবে যে জনতা রাজপথে নামছে বিএনপির বিরুদ্ধে। আপনি দেখবেন যে বিভিন্ন জায়গায় আজকাল একটা রাজনৈতিক দলের কর্মসূচি চলছে, সব বাস বোঝাই করে আসছে, তাদের বোঝাই যাচ্ছে যে তারা একটা দলের, মাথায় টুপি, কিন্তু যখন কি বাস থেকে নামছে তখন টুপিগুলি পকেটের মধ্যে চলে যাচ্ছে, তখন তারা হয়ে যাচ্ছে সাধারণ জনতা, অন্য একটা দলের নেতাকর্মী সমর্থক। সেইগুলি ছোট ছোট ক্লিপগুলি দেখছি সোশ্যাল মিডিয়াতে। মানুষ শোনেন এখন মানে এই মোবাইল সাংবাদিকতার কারণে অনেক সচেতন, বোঝে কে ছাত্র জনতা আর কে কোন দল, কার কি মতলব, সবই বোঝে। দুঃখজনক হলো এই যে এই ঘটনাটা কিন্তু রাজনৈতিক ঘটনা ছিল না, এটা ছিল হচ্ছে আইন শৃঙ্খলাজনিত একটি পরিস্থিতি। সেইভাবে মোকাবেলা না করে বিএনপিকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে গণ্য করে যে স্লোগান দেওয়া হলো, এরকম স্লোগান, এরকম ইস্যু নিয়ে সম্ভবত 15 বছরে আওয়ামী লীগও নামেনি, যেটা সাম্প্রতিককালে দেখলাম। এবং আরও দুঃখজনক হলো যে 15 বছরে যে রাজনৈতিক শক্তিগুলো যারা শেখ হাসিনার পতনের জন্য আন্দোলন করলো, তাদেরই একটা অংশ তারা বিএনপিকে এখন আওয়ামী লীগ বানাতে চায়। আওয়ামী লীগ বানাতে চায় হলো এই কারণে যে আওয়ামী লীগ বানাইলে এই জন্য সে দিল্লিতে পালায় যাবে। কিন্তু দেখেন, যদি রাজনৈতিক ইতিহাস মানে আওয়ামী লীগের পালানোর ইতিহাস আছে, বিএনপির কি পালানোর ইতিহাস আছে? নেই। কিন্তু তারপরও এটা একটা চেষ্টা, সম্মিলিত একটা চেষ্টা, যেটা ইতিমধ্যে একটা অপচেষ্টা হিসেবে পরিগণিত হয়েছে, এবং সারা দেশের মানুষ বুঝতে পারছে যে তাদের সেই মোটিভটা কি। এখন দেখেন, দুদিন ছিল এটা, এখন থেকে কিন্তু নাই। যখন নাকি বিএনপি তার সাংগঠনিক শক্তি রাজপথে তারা দেখাতে শুরু করলো, তখন কিন্তু ওই ছাত্র জনতা আর নাই, তখন সবাই দল হয়ে গেল। আর যতক্ষণ ছিল না ততক্ষণ ছাত্র জনতার ব্যানারে মনে হচ্ছে যেন যে 5ই আগস্ট যেভাবে শেখ হাসিনার শাসনের পতন ঘটানোর জন্য সবাই মিলিতভাবে নামছিল ছাত্র জনতা, ওইরকম একটা ফ্লেভার দেওয়ার চেষ্টা হয়েছে। এটা খুবই আত্মঘাতী, এবং এটা একটা রাজনৈতিক শঙ্কা। ভবিষ্যতে আমাদের বাংলাদেশের রাজনীতিক গতিপথ কোন দিকে যাবে সেটা নিয়ে আমি শঙ্কিত। এবং এমন একটা সময় ঘটলো যখন নাকি জুলাই মাসটা একটা উদযাপনের মাসের ঠিক কাছাকাছি সময়। এটার প্রভাব কি হবে সেই বিষয় নিয়ে আমরা আলোচনায় যাব, কিন্তু তার আগে যদি আপনার একটি বক্তব্য, আপনি বলেছেন যে এটি রাজনৈতিক ঘটনা নয়, এটি আইন শৃঙ্খলাজনিত ঘটনা। নিশ্চিতভাবেই আইন শৃঙ্খলাজনিত ঘটনা, কিন্তু এটির সাথে জড়িত ছিলেন একটি দলের কর্মীরা, সেজন্যই কি তাদের নাম এসেছে, নাকি এটা পুরোপুরি রাজনৈতিক? আপনি কি মনে করেন সেটি জানতে চাই। আরেকটি বিষয় হচ্ছে যে বিএনপি বারবারই দাবি করে আসছে যে অন্যায়ভাবে তাদেরকে দোষারোপ করা হচ্ছে, কিন্তু আইন ও সালিশ কেন্দ্রের হিসাব বলছে গত 11 মাসে দেশে 349টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। বিএনপি এবং সহযোগী সংগঠন এর মধ্যে 323টি ঘটনার সাথে জড়িত ছিল, 87 জন নিহত হয়েছে, এর মধ্যে 77 জন বিএনপি কর্মী। তাহলে বিএনপি কি এর দায় পুরোপুরি এড়াতে পারে? না, এড়াতে পারে না। এটা তো না, এটা আর একটা আলোচনা। বিএনপির ভেতরে এখন যে সারা দেশে যেটা ঘটছে, এবং
আজকে আর একটা পরিসংখ্যান বললে ভালো করতেন, প্রায় 2000 মারা গেছে গত মানে 6 মাসে। দুইটা ঘটনা ঘটছে। একটা হলো যে বিএনপি একেবারে তৃণমূলে তার যে কমান্ডটা স্টাবলিশ করতে পারেনি, আর একটা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাংঘাতিক রকম একটা দুর্বল পজিশনে। এতগুলো ক্ষমতার কেন্দ্র, সেই কেন্দ্রগুলো তারা সামলাতে যে হিমশিম খাচ্ছে। এখন বিএনপি ধরেন সাংগঠনিকভাবে 20 জনকে বহিষ্কার করলো একটা ঘটনায়, ওই 20 জনকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু ধরছে না তাদের বিরুদ্ধে অপরাধের কারণে, এবং কি কারণে বিএনপি তাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে সেটা কিন্তু পরিষ্কার, অপরাধজনিত। অপরাধ যখন কেউ করে তখন কিন্তু সে আর রাজনৈতিক কর্মী থাকে না, সে অপরাধী। তাহলে অপরাধ হিসেবে দলীয় কর্মীকে বহিষ্কার করার পরেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তাদেরকে ধরছে না। ফলে আপনি থামাবেন কিভাবে? যখন দেখছে যে আমি শুধু দল থেকে বহিষ্কার হইলাম, তাতে কি আছে? আমি তো আমার তো শক্তি আছে, আমি তো নিজে একটা পাওয়ারফুল, আমার একটা দরকার ছিল রাজনৈতিক ব্যানার। এই প্রসঙ্গ নিয়ে যদি জনাব আবুল কালাম আজাদ মজুমদার আপনার কাছে যেতে চাই, সেটি হচ্ছে যে এই যে জনাব মোস্তফা ফিরোজ যেটি বলছিলেন যে বিএনপি তো দল থেকে বহিষ্কার করছে, তো বিএনপি আসলে রাজনৈতিক দল হিসেবে তাদের দল থেকে বহিষ্কার করার পর বা পদ পদবি থেকে সরিয়ে দেওয়ার পর আর কি তারা করতে পারে? বাকি দায়িত্বটা কি সরকারের উপর বর্তায় না? সরকারের উপর তো পুরো দায়িত্বই বর্তায়। আইন শৃঙ্খলাজনিত কোনো ঘটনা যদি ঘটে, তাহলে যারা অপরাধী, সরকার তো আর কারো রাজনৈতিক পরিচয় দেখে তাকে তার অপরাধটাকে ডিল করবে না। সরকার দেখবে তার অপরাধের মাত্রা কতটুকু, সে অপরাধের সাথে কতটা সম্পৃক্ত সেটা দেখবে। তাহলে যদি একটু সুনির্দিষ্ট করে আমি জানি যে আপনাদেরকে অনেকবার এই প্রশ্ন করা হয়েছে, তারপরেও আমি আরও একবার করতে চাই, সেটি হচ্ছে যে ঘটনাটি বুধবারের, তারপর শুক্রবার ভিডিও ভাইরাল হওয়ার পর কেন পুলিশ ব্যবস্থা নিয়েছে, দুদিন ধরে পুলিশ কি করলো, এবং এই বিষয়টিকে এখন আপনারা জানতে পেরেছেন কিনা, পুলিশের কাছে কি আপনারা জানতে চেয়েছেন কিনা যে কেন তারা ব্যবস্থা নেননি? আরেকটি বিষয় হচ্ছে যে যদি ভিডিওটি ভাইরাল না হতো তাহলে কি কোনো ব্যবস্থা নেওয়া হতো আপনার মনে হয়? কেন না, আপনার প্রতিদিনই তো আপনার অ্যারেস্ট হচ্ছে, অসংখ্য, কোনো দিন 1,500 অ্যারেস্ট হচ্ছে সারা দেশে, কোনো দিন 2,000 মানুষ অ্যারেস্ট হচ্ছে। ওই যে 2,000 মানুষ অ্যারেস্ট হচ্ছে, ওগুলো তো ভাইরাল হয়নি, ওগুলো তাদের অপরাধ করছে, অপরাধের জন্য তাদের পুলিশ অভিযান চালাচ্ছে, অভিযানে তাদের অপরাধ বুঝে তাদেরকে গ্রেপ্তার করছে। তো আপনার শুধু ভাইরাল হলে গ্রেপ্তার করছে এই বক্তব্যটা আমার মনে হয় সঠিক নয়। ভাইরাল হলে সেটা তো অবশ্যই জনমনে একটা প্রতিক্রিয়া হয়, তখন খুব স্বাভাবিক কারণে সবার তৎপরতা তাহলে এটাতে বাড়ে। কিন্তু আমার মনে হয় না যে ঢালাওভাবে এই ধরনের অভিযোগ করা ঠিক। যে এরকম একটি নৃশংস ঘটনার পরে দুদিনে পুলিশ কেন কাউকে গ্রেপ্তার করতে পারলো না? দুদিনে কাউকে গ্রেপ্তার করতে পারেনি, এটা তো কাকতালীয় হতে পারে। এমনও তো হতে পারে যে পুলিশ ঘটনার পরপরই কাজ করছিল, তারপরে যখন অ্যারেস্ট হলো তখন ঘটনাটা ততক্ষণে ভাইরাল হয়েছে। এখন আমরা সবকিছু শুধু ভাইরাল হয়েছে মনে করে আমরা যদি একটা কনক্লুশনে পৌঁছে যাই যে ভাইরাল হয়েছে এই জন্য অ্যারেস্ট হয়েছে, ভাইরাল না হলে অ্যারেস্ট হতো না, আমার মনে হয় এটা তথ্য হিসেবে সঠিক নয়। আপনাদের প্রেস উইংয়ের পক্ষ থেকে বলা হয়েছে যে বর্তমানে দেশে অপরাধের কোনো ঢেউ বয়ে যাচ্ছে না, বরং সবচেয়ে গুরুতর অপরাধের হার কমেছে বা আগের মতোই আছে। নাগরিকদের সতর্ক থাকা উচিত, একই সঙ্গে আস্থা দরকার যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছে। কিভাবে আসলে আস্থাটা রাখবে, এবং এই যে সবচেয়ে গুরুতর অপরাধ বলতে আসলে আপনারা কি বোঝাচ্ছেন? কারণ পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যানের দিকে যদি দেখেন, গত জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত 4 মাসে রাজধানীতে খুন হয়েছেন, যেটি আমার মতে সর্বোচ্চ অপরাধ হবে, খুন হয়েছেন 136 জন। যদি আপনি 2021 সালের প্রথম 4 মাসের দেখেন, ঢাকায় এই খুনের সংখ্যা ছিল 55, 2022 সালে 54, 2023 সালে 51, এবং ঢাকায় রাজধানীতে এই জানুয়ারি থেকে এপ্রিলে সেটি হয়েছে 136। সরকার তো ডিনাই করছে না যে এই ঘটনাগুলো ঘটছে। সরকার বলছে যে বর্তমানে দেশে অপরাধের কোনো ঢেউ বয়ে যাচ্ছে না। যেভাবে ঢালাওভাবে বলা হচ্ছে যে দেশে একেবারে আইন শৃঙ্খলা বলতে কিছু নাই, আমরা সেটাই বলতে চাচ্ছি। আমরা বলতে চাচ্ছি যে এত বড় এতগুলো মানুষের দেশ, 18 কোটি মানুষের দেশ, এখানে অপরাধ আগেও ছিল, এখনও আছে, এবং অপরাধের কোনো অপরাধের মাত্রা বেড়েছে, কোনো অপরাধের মাত্রা আগের মতোই আছে, সেটা আমরা বলছি। কিন্তু আমাদের আবার একই সাথে এই জিনিসটাও বিবেচনায় রাখা উচিত যে আমাদের এই মুহূর্তে আমাদের পুলিশ ফোর্সটা কিন্তু এক ধরনের পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে, এবং পুলিশের কিন্তু মোরালটাও গত অন্য যে কোনো সময়ের তুলনায় কম। এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যে দীপু ভাই একটা বিষয়ে ইঙ্গিত করেছেন যে পুলিশ দেশের অনেক ওনারশিপ, অনেকে দেশের ওনারশিপ নিয়ে এখন বসে আছে। সেক্ষেত্রে পুলিশ অনেক সময়
প্রিএমটিভ অ্যাকশন নিচ্ছে না, পুলিশকে বললে তারপরে অ্যাকশন নিচ্ছে। কারণ প্রিএমটিভ অ্যাকশন নিলে আবার কারা ওনারশিপ নিয়ে বসে আছে? দেশে অনেক ধরনের স্টেক হোল্ডার আছে। আপনি নিজেই এটা বুঝতে পারবেন যে দেশে কত ধরনের স্টেক হোল্ডার এই মুহূর্তে আছে, যারা পুলিশের কাজে বিভিন্ন সময় বাধাবিঘ্ন সৃষ্টি করে বা পুলিশের কাছে অনৈতিক সুবিধা চায়। আপনি যদি আমাদের আইজিপি মহোদয়ের একটা প্রেস কনফারেন্স সর্বশেষ উনি যেটা করেছেন, ওখানে উনি একটা আপিল করেছেন সবার কাছে যে কেউ যেন কোনো অন্যায় আবদান নিয়ে ওনার কাছে না যায়। কিন্তু এটা তো সত্য যে পুলিশের কাছে নানা ধরনের অন্যায় আবদান নিয়ে এখন বিভিন্ন ধরনের স্টেক হোল্ডার সম্ভব যে পুলিশের কাছে মানুষ অন্যায় আবদান নিয়ে যাবে না, যখন যে রাজনৈতিক না সেটা সম্ভব নয়, কিন্তু তারা আরো বেশি চাপে থাকে। এখন তো অরাজনৈতিক সরকার, সেই হিসেবে অরাজনৈতিক সরকার, এই জন্যই আগে রাজনৈতিক সরকার থাকলে শুধু সরকারের যে রাজনৈতিক দলটা ছিল তারা যেত, এখন তো সবাই যাচ্ছে। এমনকি ধরেন একটা রাজনৈতিক দলে আগে যেটা হতো, যে আমরা যেটা দেখেছি আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি যে সরকারি দলে একটা গ্রুপ থাকে কোণঠাসা, তারা যেতে পারে না। একটা গ্রুপ থাকে যারা নির্দিষ্ট স্থানে পাওয়ারফুল, তারা পুলিশের কাছে যায়, পুলিশের কাছে প্রভাব বিস্তার করার চেষ্টা করে। এখন সব ধরনের গ্রুপের লোকজন যায়। একটা রাজনৈতিক দলের, বিভিন্ন রাজনৈতিক দলের যদি 4টা গ্রুপ থাকে, 4টা গ্রুপই যায় পুলিশের উপর চাপ সৃষ্টি করছে এখন। তো এটা বিভিন্ন এলাকা থেকে পুলিশের সাথে যখন আমাদের কথা হয়, প্রকারান্তরে এটি বলছেন যে যদি রাজনৈতিক সরকার আসে তখন পুলিশ আরো সুষ্ঠুভাবে তাদের দায়িত্ব পালন করতে পারবে। না, আমি সেটা বলছি না। আমি বলছি যে আপনার পুলিশরা এই যদি পুলিশের যে স্বাভাবিক যে সংস্কার প্রক্রিয়াগুলো যে উদ্যোগ নেওয়া হয়েছে সেগুলো যদি বাস্তবায়ন করা যায়, তাহলে পুলিশের পক্ষে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করা সম্ভব হবে। আর এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর তো একটা অবশ্যই ভূমিকা আছে, যে তারা যদি দায়িত্বশীল আচরণ করে তাহলেও পুলিশের পক্ষে আপনার আরও গঠনমূলক ভূমিকা পালন করা সম্ভব। অতীতে আপনি দেখেছেন যে রাজনৈতিকভাবে দলীয়ভাবে পুলিশকে ব্যবহার করার ফলেই কিন্তু পুলিশ আস্তে আস্তে দানব হয়ে উঠতে পেরেছে। এবং একটা সময়ে আপনি দেখেছেন যে পুলিশ কীভাবে গত জুলাইয়ে মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। এই জন্য পুলিশের কিছু প্রাতিষ্ঠানিক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এই সংস্কারগুলো যদি বাস্তবায়ন করা সম্ভব হয়, পাশাপাশি রাজনৈতিক দলগুলো সহ যারা সমাজের ক্রিয়াশীল গোষ্ঠী আছে, তারা সবাই যদি দায়িত্বশীল ভূমিকা পালন করে, তবেই মাত্র পুলিশকে দিয়ে আপনার আইন শৃঙ্খলা রক্ষার কাজটা খুব সুষ্ঠুভাবে করা সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি। জি, জনাব আবুল কালাম আজাদ, আমি ঠিক জানি না যে আসলে সবাই দায়িত্বশীল আচরণ করবেন, এই ধরনের কোনো আদর্শ সিচুয়েশন আমাদের দেশে আদৌ বা কোনো দেশে এই পৃথিবীতে এটা হওয়া সম্ভব কিনা বা হবে কিনা, কিন্তু নিশ্চিতভাবে সবাই যার যার দায়িত্ব পালন করলে নিশ্চয়ই পুলিশ আরও সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে পারবে। জনাব সাখাওয়াত হোসেন শায়ন, আপনার কাছে যেতে চাই। গতকাল বিকেলে মিরপুরের পল্লবীতে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত নেতা সেলিম উদ্দিন বলেছেন যে গণবিরোধিতার কারণে একটি বিশেষ গোষ্ঠীকে দেশের মানুষ অনেক আগেই হলুদ কার্ড দেখিয়েছে, আর মিটফোর্ডের ঘটনায় জনগণ তাদের লাল কার্ড দেখিয়েছে। বিএনপি কতটা চিন্তিত? আসলে এই লাল কার্ড, হলুদ কার্ডের এগুলো রাজনৈতিক বক্তব্য, এটা বিভিন্ন দল বিভিন্ন সময় এক এক দলের বিরুদ্ধে দেয়। দুঃখজনক হলো এইটা যে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে কিছু কিছু বেসিক জায়গায় মিল ছিল, আবার কিছু জায়গায় অনৈক্য ছিল। কিন্তু এখন সেটা এরকম রাজনৈতিক, সবাই বলে তো কাদা ছোড়াছুড়ি, এটা কাদা ছোড়াছুড়ির পর্যায়ে নাই, এটা ঢিল ছোড়াছুড়ির পর্যায়ে চলে যাচ্ছে। কোন দলকে হিউমিলেট করে, বিতর্কিত করে তারা রাজনৈতিক ফায়দা নিতে পারবে, সেই প্রতিযোগিতায় নেমে পড়েছে। এবং সেই প্রতিযোগিতার অংশই হচ্ছে, ধরেন এই যে শুরুতে আপনি যে স্লোগানগুলি বলছিলেন এবং মোস্তফা ফিরোজ ভাই বললেন যে সাধারণ ছাত্র এরা না, কিন্তু সাধারণ ছাত্র বা জনতা যে না, আপনি ওখানে ব্যানার যাই থাক, রাজনৈতিক দলের ব্যানারে মাইক দিয়ে কিন্তু জোরে সোরে স্লোগান দেওয়া হয়েছে। রাজনৈতিক দলের পরিচয়ে জোরে সোরে যে স্লোগান দেওয়া হয়েছে যে তারেক যাবে সেই পথে হাসিনা গেছে যেই পথে, যখন রাজনৈতিক এনসিপির নেতারা যখন বলেন যে দেশে জনসমর্থন থাকলে দিল্লিতে পালিয়ে থাকতে হয় না, লন্ডনেও বসে থাকতে হয় না, যখন এনসিপির আরেক নেতা বলেন যে 16 বছর শেখ হাসিনার যে খুনের দায়ে শেখ হাসিনাকে দায়ী করা হচ্ছে, সেই দায় যদি শেখ হাসিনার হয়, তাহলে এই যে মিটফোর্ডে যেটা হলো এর দায় তারেক রহমানের কেন নয়, তাই সে কেন নিবে না? এর যে মাত্রাগত পার্থক্য, সেই পার্থক্যটাও মাথায় রাখেন এরা শুধুমাত্র রাজনৈতিক বিরোধিতার জন্য। শেখ হাসিনা নিজে প্রত্যক্ষভাবে নির্দেশ দিয়ে গুম করিয়েছে, আয়নাঘরে কনফাইন করে রেখেছে দেশের নাগরিকদের,
খুনের শিকার করেছে তার নির্দেশে, সর্বশেষে লেথাল উইপেন ব্যবহার করার নির্দেশ দিয়ে গণহত্যা চালিয়েছে। সেই শেখ হাসিনার উপর যে দায়টা আমরা দিচ্ছি তার সমকক্ষ বানিয়ে ফেলছে তারেক রহমানকে, যেই খুনটা অত্যন্ত বীভৎস, নৃশংস, কোনো মানুষ এটা দেখতে পারে না এমন দৃশ্য, কিন্তু সেটার সঙ্গে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই। তারা ওইখানে ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে এক দলেরই, তারা সবাই যে খুন হয়েছে সেও বিএনপির পক্ষের শক্তি ছিল, যে যারা খুন করেছে তারাও বিএনপির পক্ষের শক্তি ছিল। প্রত্যক্ষভাবে কেউ কেউ হয়তো রাজনীতি করতো না, কিন্তু তাদের চলাফেরা একসঙ্গে ছিল। তারা দুদিন আগে একসঙ্গে ভাত খাওয়া গ্রুপ, কিন্তু ব্যবসায়িক দ্বন্দ্ব এবং টাকা পয়সা নিয়ে দ্বন্দ্ব থেকে একে অপরের বিরুদ্ধে চড়া হয়েছে, খুন হয়েছে। এবং এই খুন হওয়ার বিষয়টা যখন জেনেছে, বিএনপি বহিষ্কার করেছে, তাদের বিরুদ্ধে শাস্তি নেয়ার জন্য বিবৃতি দিয়েছে, আহ্বান জানিয়েছে। এবং এ পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে বিএনপি কিন্তু তার দলের যার বিরুদ্ধে অভিযোগ এসেছে তার তদন্ত সাপেক্ষে 4,500-এর বেশি তারা বহিষ্কার করেছে। এবং যেটা ফিরোজ ভাই বলছিলেন যে একটা দল তারা যখন বহিষ্কার করে তখন ওই নেতাকে তারা যে ওন করছে না এটা ডিক্লেয়ার করে দেয় যে সে আর আমাদের আমব্রেলার নিচে নাই, সুতরাং তার দায় দায়িত্ব দলের না, দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে। ধরেন খুলনা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল আর ছাত্র শিবির রাজনীতি থাকা না থাকা নিয়ে যখন মুখোমুখি হলো, তখন একজন যুবক রামদা হাতে দাঁড়িয়েছিল এবং তার ছবি ভাইরাল হলো। দেখা গেল পরিচয়ে সে যুব দলের সহসভাপতি ওইখানকার। সেটা জানার পরে যুবদল তাকে বহিষ্কার করলো। বহিষ্কার করার পরে বিএনপির সঙ্গে তো তার কোনো সম্পৃক্ততা থাকলো না, কিন্তু যে রামদা হাতে নিয়ে দাঁড়িয়েছিল ওইরকম একটা রাজনৈতিক কর্মসূচির মধ্যে, এটা তো একটা অপরাধ ছিল। তাহলে তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত ছিল না গ্রেপ্তার করে আইনের আওতায় আনা? সেটা কিন্তু আনলো না। না আনার ফলে তাকে রাখা হলো এবং তাকে এখন নৃশংসভাবে রক কেটে গুলি করে হত্যা করা হলো। তাহলে একটা অপরাধী যাকে অপরাধের দায়ে দল বহিষ্কার করলো, পুলিশ ব্যবস্থা নিল না, আরো ভয়াবহ একটা অপরাধ ঘটলো। এইভাবে আপনার বক্তব্য পরিষ্কার যে বিএনপি মানে একটি রাজনৈতিক দল হিসেবে তাদের যে দায়িত্ব তারা বহিষ্কার করার মাধ্যমে সেই দায়িত্ব পালন করছে, কিন্তু সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে তাদের যে দায়িত্ব যে তাদেরকে গ্রেফতার করা বা আইনের আওতায় আনা সেই দায়িত্ব পালন করছে না। কিন্তু কথা হচ্ছে যে দায় চাপাচ্ছে আবার দলগুলো বিএনপির উপরে, এইটা হচ্ছে অপরাজনীতি। জি, কিন্তু যারা এই যে আমি যেটা জনাব মোস্তফা ফিরোজকে জিজ্ঞেস করছিলাম সেটি হচ্ছে যে আইন ও সালিশ কেন্দ্রের যে হিসাব যে গত 11 মাসে দেশে 349টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে এবং এর মধ্যে বিএনপি এবং সহযোগী সংগঠন 323টি ঘটনার সাথে জড়িত। তাহলে বিএনপি যদি এই এত বেশি রাজনৈতিক সহিংসতার ঘটনার সঙ্গে জড়িত থাকে তাহলে আসলে অন্য দলগুলো কেন এটির ফায়দা নেবে না? অন্য দলগুলি ফায়দা নেওয়া এক জিনিস, এবং বিএনপি কি তাহলে ক্ষমতায় যাওয়ার আগেই যদি নিয়ন্ত্রণ করতে না পারে, এই যে ক্ষমতায় যাওয়ার আগে এখন বহিষ্কার করছেন তারা, কারণ এখনো তারা ক্ষমতায় যাননি, কাজেই তারা জনগণকে কিছুটা তাদের ভালো চেহারা দেখানোর চেষ্টা করছেন। আমরা কিভাবে জানবো যে ক্ষমতায় যাওয়ার পরে এই বহিষ্কার অব্যাহত থাকবে বা বিএনপি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে? শুধু বহিষ্কার অব্যাহত থাকবে না, তখন যদি ক্ষমতায় যায় জনগণ ভোট দেয়, তাহলে বিএনপি রাষ্ট্র পরিচালনায় গেলে দল হিসেবে বিএনপি যেহেতু তার দলের নেতাকর্মীদের অগ্রহণযোগ্য আচরণকে প্রশ্রয় দিচ্ছে না এবং এটা অগ্রহণযোগ্যকে তারা দূরেই ঠেলছে, সুতরাং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু তখন ওই সরকারের অধীনে থাকবে। ফলে এখন শুধু দল ব্যবস্থা নিচ্ছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নানান সীমাবদ্ধতার কারণে, যেটা আজাদ ভাই বলছিলেন, নিচ্ছে না বা নিতে পারছে না, তখন সেই সক্ষমতাটা ফিরে আসবে। তখন যদি সরকারে বিএনপি থাকে এবং দল হিসেবে বিএনপি যদি ডিজোন করে অপরাধীদের, তাহলে সরকার সেটা ওন করবে না, পুলিশ ওন করবে না, তখন এটা কন্ডিশনটা বেটার হবে। আর একটা হচ্ছে বিএনপির মধ্যে যে অপরাধী আছে, এটা তো বিএনপি তাতে করে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে গ্রেফতার করার বা ব্যবস্থা নেয়ার জন্য আগ্রহী হচ্ছে না বা সাহস পাচ্ছে না, যেটি আমরা বলি, যখন বিএনপি ক্ষমতায় থাকবে তখন যে তাদের মধ্যে সেই ক্ষমতা থাকবে, সেটা কিভাবে আগ্রহী হচ্ছে না বা সাহস পাচ্ছে না ঘটনা সেটা না। ঘটনাটা হচ্ছে 5ই আগস্টের পরে বাংলাদেশে যে পুলিশ বাহিনী এখন আছে, কার্যত এই পুলিশ বাহিনীর মধ্যে শতকরা 80% হইল আওয়ামী লীগের আমলে রিক্রুটেড, তাদের ব্রেইন ওয়াশ করা, ট্রেনিং প্রাপ্ত, তাদের ফ্যাসিবাদের একদম পরিপূর্ণ ধারণ করা লোক। সেই পুলিশ বাহিনীর মধ্যে ধরেন শতকরা 80%-এর মধ্যে শতকরা 1 বা 2 ভাগ পলাতক আছে বা তারা চাকরিচ্যুত হয়েছে।
বাকি যারা আছে প্রত্যেকে তার চাকরি বাঁচানোর জন্য এখন তারা চাকরিটা করছে, দায়িত্ব পালন ওইভাবে করছে না। একটা হচ্ছে একটা ডিসিপ্লিন ফোর্স, তাদের যে ওই দায়িত্বটাকে ওন করে পালন করা আর চাকরি টিকানোর জন্য কোনোভাবে কাজ করা, দুইটা একমাত্রা না। এইটা একটা গ্রুপ। আর একটা গ্রুপ হচ্ছে তারা খুব এইসব ঘটনার কারণে তারা মেন্টালি ডিমোরালাইজড এবং ট্রমাটাইজড। তারাও ওইভাবে কাজটা যে আগের যে স্পৃহা ছিল সেটাও নাই, সেই সিচুয়েশন নাই। ফলে এই বাহিনীর মধ্যে যে নতুন কিছু সংযোজন দরকার ছিল, এই অনুরোধটা পরামর্শটা শুরু থেকে আমরা অনেকে দিয়ে আসছি যে এই সরকার আসার পরে যেহেতু তারা জানে এই ফ্যাসিবাদের দ্বারা নিয়োগকৃত তাদেরকে ওন করা বাহিনী দিয়ে নতুন করে এই সরকার কথা শোনাতে পারবে, নাও হতে পারে, অন্তত কনস্টেবল, এএসআই এবং এসআই পদে তারা নিয়োগ দিতে পারে এবং 1 বছরের ট্রেনিংটাকে তারা 6 মাসের ট্রেনিংকে সংক্ষিপ্ত করে বাহিনী নিতে পারত। সেটাও কি সরকার করেছে? সুতরাং তারা এই আইন শৃঙ্খলা রক্ষাকারী ফ্যাসিবাদের যে বাহিনী তার মধ্যে তার যে বাধ্যতামূলক অবসরে দিয়েছিল, ওএসডি করে রেখেছিল, তাদেরকে সামনে এনে কিন্তু একটা ব্যবস্থা জোড়াতালি দিয়েছে। কিন্তু যাদের দিয়ে ফিল্ডে কাজ করাবে তারা তো সব ফ্যাসিবাদের। সেইখানে যে সংযোজন বিয়োজন দরকার ছিল তাদের জন্য আপনার বক্তব্য পরিষ্কার। আমরা একটা বিরতিতে যাব। জনাব মোস্তফা ফিরোজ, আপনি কি এই বক্তব্যের সাথে একমত কিনা বা আপনি কি আশাবাদী কিনা যে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে আসলে এখন যেসব নেতাকর্মীদেরকে তারা বাগে আনতে পারছেন না বা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছেন, এই ধরনের শিরোনাম দিয়ে প্রায়ই খবর হচ্ছে গণমাধ্যমে, সেই পরিস্থিতির উন্নতি হবে কিনা আপনি কতটা আশাবাদী? একটা বিরতি থেকে ফিরে এসে আমরা এই বিষয় নিয়ে কথা বলছি। দর্শক, একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর। দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আবারও ফিরে এলাম। আপনাদের সাথে আছি আমি নাজনীন নাসিরুদ্দৌলা। জনাব মোস্তফা ফিরোজ, যে প্রশ্ন বিরতির আগে জিজ্ঞেস করছিলাম সেটি হচ্ছে, ডক্টর সায়ন্ত দাবি করেছেন যে বিএনপি যদি ক্ষমতায় আসে বা যে কোনো রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসবে তখন এই পুলিশ বাহিনীর সংস্কার বা এই ধরনের কার্যক্রমের মাধ্যমে এই পরিস্থিতির উন্নতি ঘটবে বলে তিনি আশা প্রকাশ করছেন। আপনি কতটা আশাবাদী? একটা দেখেন, একটা রাজনৈতিক পরিবর্তন তো হয়েছে 15 বছরে। মানে সবচেয়ে বড় ভিকটিম হচ্ছে বিএনপি, জামাত, তাদের মধ্যে পরিবর্তন হয়েছে। ধরেন আজকে ঐক্যমত্য কমিশন আমি কথা বলি যে তাদের যদি এই সংস্কার কার্যক্রম নাও থাকতো, শুধুমাত্র যদি সুষ্ঠু নির্বাচনটা হইতো, তাহলে কিন্তু রাজনৈতিক দলগুলো তার নিজের তাগিদে এবং বাস্তবতা পরিস্থিতি বুঝে তারা করতো। এইটুকু আমার তো আশাবাদ তো থাকতেই হবে। আমি যদি কিছু ঘটার আগে যদি আমি আসামির কাঠগড়ায় রাজনৈতিক দলগুলিকে ফেলে দিই, তাহলে 15-17 বছর যে তারা এত অত্যাচার নিপীড়িত হলো, এত নির্যাতন, এত মানুষ গুম খুন হত্যা, তাহলে তো কিছুই হলো না। আপনি জোর করে তো আপনি পরিবর্তন ঘটাতে পারবেন না। ফলে আশাটা তো অবশ্যই রাখতে হবে। আবার এই সাথে এটাও মনে রাখতে হবে যে বিদ্যমান বাস্তবতাটা কি, আমাদের রাজনৈতিক কাঠামো তৃণমূল পর্যায়ে সেটা কি খুব একটা পরিবর্তন হয়েছে? হয়নি। ধরেন এখন হাত বদল হয়েছে। আমরা বলি না যে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, লোকাল লেভেলে দখলবাজ, সেগুলি হাত বদল হয়েছে। হাত বদল হয়েছে কেন? ওই সংগ্রামটা গত 15 বছরে বিএনপি বা অন্য রাজনৈতিক দলগুলো শুধু শেখ হাসিনার পতনের দাবিতে আন্দোলন করছে মূলত, এবং চাইছে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক, তারপর তারা ক্ষমতায় আসলে তারা সেই পরিবর্তনটা ঘটাবে, সেই প্রত্যাশা নিয়ে। কিন্তু রাজনৈতিক দলগুলোর আমাদের এখন পর্যন্ত যে কাঠামো, সেই কাঠামোগুলো কিন্তু গণতান্ত্রিক না। অর্থাৎ গণতন্ত্রের চর্চা তৃণমূল থেকে শুরু করে উপর পর্যায়ে যেই ধরনের একটা কাঙ্ক্ষিত রাজনৈতিক দল, এখন তো আমরা গণতন্ত্রের কথা বলি, গণতান্ত্রিক সোসাইটিতে রাজনৈতিক দলগুলোর আমরা যেই কাঠামোগুলো দেখি, আমরা কি সেটা প্রতিষ্ঠা করতে পারি নাই কেন? সেটা একটা ঐতিহাসিক ভুল আছে। আমাদের 52-54 বছর আমাদের গণতন্ত্রের ইতিহাসে বা দেশের ইতিহাসে আমরা গণতন্ত্রটা কত সময় পাইছি? খুব অল্প সময়। ওই সময়ের মধ্যে দলগুলো নিজেরা পরিবর্তিত হয়নি। এটা হলো দলের ভেতরে একটা ইন্টারনাল যে ফাইটটা, সেই ফাইটটা আমাদের কখনো হয়নি বা এটা হতে দেওয়া হয়নি। সেই গ্যাপটা কিন্তু আছে। সেই গ্যাপের কারণেই খুব দ্রুত হাত বদল হয়েছে। এখানে যে ঐতিহাসিক ভুলটা হয়েছে, যারা গণঅভ্যুত্থানের নেতৃত্বটা দিল তারা যদি নিউট্রাল একটা পজিশনে থাকতো, তাহলে সে কিন্তু আমারও নেতা হতো, সবারই নেতা হতো। কিন্তু তারা নিজেরা চট করে একটা রাজনৈতিক দল গঠন করে সেই যে এলাকায় এলাকায় সবাইকে নিয়ে যে একটা সংগ্রাম করা, আন্দোলন করা, আপনি দেখেন 5 তারিখের পরেও কিন্তু আমরা দেখছি কি রাস্তাঘাটে
তরুণ ছাত্ররা ট্রাফিক কন্ট্রোল করাচ্ছে, ঢাকা শহরের মতন এইরকম দুরূহ ট্রাফিক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। তার মানে একটা চেতনা দিয়ে তারা কিন্তু কাজ করছে। ওই চেতনার আলোকে আমরা যদি একদম তৃণমূল পর্যায়ে পাড়া মহল্লায় ছড়াই দিতে পারতাম এবং সর্বদলীয় কমিটি করা, আর এখানে দুর্নীতি হবে না, চাঁদাবাজ হবে না, হাত বদল হবে না, এই সম্মিলিত সংগ্রামটা আমরা কিন্তু করি নাই। না করে আমরা খুব দ্রুত বেগে সচিবালয়ে ঢুকে গেলাম, ক্ষমতার বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে আমরা ঢুকে গেলাম, ফলে ওই লড়াইটা কিন্তু খুব দ্রুত শেষ হয়ে গেল। যার কারণে এখন শুধু আমরা দেখছি যে এই যে এখন যেই পরিস্থিতির মধ্যে আমরা পড়লাম সেটা কি, সেটা হচ্ছে সামনের নির্বাচন। সামনের নির্বাচনে সবচেয়ে বড় প্রতিপক্ষকে বিএনপি। বিএনপি আর একটু বেকায়দায় পড়লো, সানিম নামে একটা জরিপে বলে দিল তরুণদের মধ্যে 38%। এখন সবাই ধরেই নিচ্ছে যে বিএনপি তো ক্ষমতায় আসবেই, এটাকে কিভাবে একটু টেনে নামাতে যায়। এখন নামাইতে যে আমি যদি সবাই কারাই, সবাই কি শুধু অন্য রাজনৈতিক দলগুলো, অন্য নাকি রাজনৈতিক দল, রাষ্ট্রযন্ত্রের কোনো অংশ না না আছে বলে? না, রাষ্ট্রযন্ত্র এখানে খুব একটা বলবো না, কারণ ইন্টারিমের তো নিজস্ব কোনো রাজনৈতিক দল নেই। তার মানে সে ওই যে বললাম না, আমি কিছুক্ষণ আগে বললাম, অনেকগুলো ক্ষমতার এখন বলাই তৈরি হয়েছে। আপনি দেখবেন যে এখন থানার ওসিরা সব এখন বিএনপি, কিন্তু এটা তো বিএনপি হওয়ার কথা না, এটা তো সব আওয়ামী লীগের কথা, এই যে উনি যেটা বলছে। কিন্তু হচ্ছে কেন, ওই যে কাঠামোটাই এমন যে এরা সবসময় মানে ক্ষমতামুখী। তো ক্ষমতামুখী হওয়ার কারণে এখন দেখবেন আপনি সচিবালয়ে যান, কোনো অফিসারকে আপনি পাবেন না, সব হয় বিএনপি না হয় জামাত, ভাগ হয়ে গেছে। মাঝে তাদের ধারণা ছিল এনসিপি হয়তো সেভাবে উঠে আসবে, এখন যখন দেখছে যে না এনসিপি হচ্ছে না, এখন আর এনসিপি নাই, এই জন্য হাহাকার ডিসিএসপিরা মাইনকা চিপাই পড়ে আমাদেরকে খাতির করে। এখন তাদের মধ্যে ক্ষোভ না, এখন নির্বাচন কমিশন পাল্টাইতে হবে, পুলিশ পাল্টাইতে হবে, প্রশাসন পাল্টাইতে হবে। এই কথাগুলি কিন্তু আমরা এখন শুনছি এনসিপির নেতাদের মুখে, কিন্তু কিছুদিন আগে পর্যন্ত কিন্তু তারা ক্ষমতার একটা গরমে গরমে ছিল। আসলে হয়েছে কি, দেখেন মৌলিক কাজটা, আমি যদি দলকে যদি গণতান্ত্রিকভাবে গড়ে না তুলি তাহলে রাষ্ট্রীয় পর্যায়ে আমি পারবো না। এখন ওনার প্রত্যাশার সাথে আমি একমত যে একটা পরিবর্তন হয়েছে, কিন্তু এই পরিবর্তনটার সাথে দলগতভাবেও সংগ্রামটা করতে হবে। দলের অভ্যন্তরে যদি গণতন্ত্রের চর্চাটা আমি দাঁড় করাতে না পারি, তাহলে আমি কোনোভাবে রাষ্ট্রীয় পর্যায়ে গণতন্ত্র, মানুষের অধিকার আদায় করা এবং সঠিক নেতৃত্ব বাছাই করা, সেটা আমি দলগুলো পেরেছে না না, এখন পর্যন্ত পারে নাই। তবে আমি বলবো যে পারে নাই মানে একটা চেষ্টাটা আছে, একটা চেষ্টা দৃশ্য, এটা আমি শুধু আমি বিএনপির ক্ষেত্রে বলবো না, ইভেন আমি মনে করি যে মানে যারা ধর্মীয় রাজনীতি করতেছে সবচেয়ে বড় শক্তি তো জামাত ইসলাম। আপনি দেখেন এত কিছুর পর আপনি সেদিন নায়েবে আমির কি বলছে যে কারো কোনো দল বা কোনো নেতার চরিত্র হনন করা উচিত না। এটা বলতে পারছে কেন, এই যে রাজনীতিক চর্চার কারণে। কিন্তু কে বলছে না, যারা তাহলে সাধারণ ছাত্র বা আপনারা যে শুরুতে যে কথাটি বলছিলেন যে সাধারণ ছাত্রর ব্যানারে যারা আসলে মিছিল করছে তারা সাধারণ ছাত্র নয়, নায়েবে আমির যখন বলছেন যে কারো চরিত্র হনন করা উচিত না, তাহলে আসলে চরিত্র হনন কারা করছেন? তাহলে কেন আরেকটি দলের প্রধানকে তিনি প্রধান বলছেন, মানে তাদের মধ্যে একটা উপলব্ধি হয়েছে সর্বোচ্চ পর্যায়ে, কিন্তু নিচের লেভেলে তার হয়নি। তারা তো তাৎক্ষণিকভাবে মনে করলো যে এখন একটা সুযোগ। আমি তো বললাম প্রথম 2 দিন। আপনার এত বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা, আপনি কি সত্যি এটা বিশ্বাস করেন যে রাজনীতিবিদরা মুখে যেটা বলে তারা সেটি মিন করে? না না, সেটা না করলেও অন্তত এইটুক তো সৌজন্যটা দেখাইছে। কিন্তু যারা মনে করেন মানুষের কাছ থেকে ভিক্ষা করে, তথাকথিত যে পীরের দল, যারা এখন মনে করছে যে ঐক্যবদ্ধ হলে আমি মনে হয় ক্ষমতায় যাব, তারা কিন্তু তাদের কিন্তু বোধোদয় হয়নি। তারা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিকর রাজনীতির জন্য, গণতন্ত্রের জন্য। এবং এইটা ভালো হয়েছে এই ঘটনাটা, এটা বিএনপির জন্য একটা শিক্ষা হলো। বিএনপি চিনতে পারছে আবারও, যে আরেক দফা চিনতে পারলো যে শেখ হাসিনার পতনের আন্দোলনের পর রাজনীতির মাঠে কারা সত্যিকার অর্থে রাজনৈতিক দল, কারা রাজনৈতিক দল না। ধরেন জামাতের নিচের লেভেলে অনেকেই নেমে গেছে, কিন্তু জামাতের শীর্ষ নেতৃত্ব অনুভব করছে যে না, এইভাবে বোধহয় ঠিক না। তারা একটা চেক অ্যান্ড ব্যালেন্স করছে। যদিও তাদের আরেকটু দায়িত্বশীল হওয়া উচিত ছিল, তাদের নেতা কর্মীদেরকে মানে মাঠে যেভাবে তারা নামলো ওই এনসিপির সাথে বা ওই যে ইসলামী আন্দোলন, এই পীরের দলের সাথে, এটা উচিত হয়নি। এই কাজটা যদি আরও রাজনৈতিকভাবে করতে পারতো ভালো হতো, কিন্তু ঘটনা তো ঘটে গেছে। তার মধ্যে একটা ব্যালেন্স করার চেষ্টা করছে, এটাকে সাধুবাদ। এখন ব্যাপার হচ্ছে কি, দেখেন অন্ধ বিরোধিতা ভালো না। এখন বিএনপির যেটা খারাপ সেটাকে অবশ্যই করতে হবে। আমার তো মনে হয় যে আমি মানে বাংলাদেশে গত 7-8 মাসে যতগুলো ঘটনা ঘটছে প্রত্যেকটা ঘটনাগুলোকে আমি মেনশন করছি, গণমাধ্যমও সেগুলি কিন্তু ছাড় দেয়নি। এতে হচ্ছে কি, বিএনপি কিন্তু চাপের মধ্যে পড়ছে এবং সাথে সাথে কিন্তু তারা বহিষ্কার করছে। শুধু বহিষ্কার না, উনি তো বলছেন 4000, 9500-এর উপরে বহিষ্কার করছে, সাসপেন্ড করছে।
এবং সেটা কিন্তু ঘটনা ঘটছে তখন করছে তা না, আজকেও বোধহয় কয়েকজনকে করছে, প্রতিনিয়ত কিন্তু করে যাচ্ছে, কিন্তু সেইগুলো হাইলাইট হচ্ছে না, কারণ আমরা ঘটনা ঘটলে কি ঘটে তখন আমরা তার অপেক্ষায় হচ্ছে না। এটাও আপনার সাথে আমি একমত না জনাব মোস্তাফিজ, কারণ এগুলো কিন্তু আমরা খবরে দেখতে পাচ্ছি যে কতজনকে বহিষ্কার করা হচ্ছে, কারা আবার বহিষ্কারের পরে ফেরত আসছেন সেটিরও খবর আসছে, মোটামুটি সবকিছুই আসছে। যেমন বিএনপির কোন নেতাকর্মীরা কোন অপকর্মে জড়িত আছেন সেটিও যেমন আসছে, সেরকম বিএনপি কি ব্যবস্থা নিচ্ছে আমার মনে হয় সেটিও আসছে। জনাব সায়ন্ত, এত আমরা বহিষ্কারের কথা শুনছি, তারপরেও আসলে কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? বহিষ্কার কি তাহলে খুব বেশি কাজে আসছে না মনে না, হচ্ছে? কাজে আসছে। বহিষ্কার না হলে হয়তো এটা আরো বেশি হতো। বিএনপি কে এখন কিছুটা কোন ঠাসা আপনার মনে হয়? আর হবে তারেক কেন? রহমান এখনো প্রায় 1 বছর হয়ে গেল BNP আওয়ামী লীগের পতনের পর, তারপরও তারেক রহমান এখনো দেশে ফিরতে পারলেন না। বিএনপি কোন ঠাসা নাকি সেটা তো দেশের মানুষ বুঝতে পারে। কিছু দল তাদের নির্দিষ্ট এজেন্ডা নিয়ে ধর্মভিত্তিক অথবা নতুন উঠে আসা, তারা তাদের ফিল্ডটা আরেকটু বড় করবার জন্য বিএনপিকে নিয়ে অপ্রয়োজনীয় শত্রুতা তৈরি করছে। এটা বিএনপিকে কোণঠাসা করতে গিয়ে দেশের সামগ্রিক রাজনৈতিক যে ঐক্য, সেই পরিবেশটা বিনষ্ট হচ্ছে, আলটিমেটলি রাজনীতির ক্ষতি হচ্ছে। বিএনপির পজিটিভ যেটা সেটা আমি বলি, এই যে হাজার হাজার লোককে বহিষ্কার করলো বিএনপির জন্ম থেকে এই 4.5 দশকের টোটাল বহিষ্কারের সংখ্যা মেলালেও আপনি এই সংখ্যাটা পাবেন না, তার সংখ্যা এর থেকে কম হবে। তাহলে এই অল্প সময়ের 10 মাসের মধ্যে বিএনপি এত বহিষ্কারে বা এত শাস্তিমূলক ব্যবস্থায় যাচ্ছে কেন? কারণ এই দলের শীর্ষ নেতৃত্ব বিএনপির মধ্যে একটা পজিটিভ পরিবর্তন আনার চেষ্টাটা চালিয়ে যাচ্ছে। এটা একটা মেসেজ দলের নেতাকর্মীদের জন্য। সেকেন্ডলি, তারেক রহমানকে নিয়ে অতীতে অনেকে অনেক রকমের নানান রকমের কথা বলতো, কিন্তু আপনি গত কয়েক বছরে তার পরিবর্তনের যে বিষয়টা দৃশ্যমান হচ্ছে, এমনকি গণঅভ্যুত্থান এবং এর পরবর্তী সময়ে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের এমন একটা বক্তব্য, সিদ্ধান্ত, আচরণ, কাজ পাবেন না যেটা বাংলাদেশের গণতন্ত্র বিরোধী, ঐক্যের বিরোধী বা পরিবর্তনের বিরুদ্ধের মনোভাবকে প্রকাশ করে। খুব পজিটিভলি তিনি করছেন, মহাসচিব করছেন, সিনিয়র নেতারাও অনেকেই চেষ্টাটা করছেন, এবং এইটা একটা দলের জন্য পজিটিভ। আমরা চাই এটা অব্যাহত থাকুক এবং আরও বেগবান হোক। এখন সেই পজিটিভ দিকটাকে আমরা যদি হাইলাইট না করি এবং এনকারেজ না করি এবং চাপ প্রয়োগ অব্যাহত না রাখি, তাহলে সে রাজনীতির জন্য খারাপ। বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে বিএনপি ছাড়া ভবিষ্যতে কোনো বিকল্প তো তৈরি হয়নি। বিএনপির অনেক ত্রুটি আছে, বিচ্যুতি আছে, খারাপ দিক আছে, সেটাকে আমাদের পরামর্শ দিয়ে চাপ প্রয়োগ করে কিসের ভিত্তিতে বলছেন? এরকম বয়ান কিন্তু আওয়ামী লীগ এবং শেখ হাসিনা দিতেন, যে শেখ হাসিনার বিকল্প, ঠিক আছে শেখ হাসিনাকে যদি ক্ষমতায় না রাখতে চান, শেখ হাসিনার বিকল্প কি? আওয়ামী লীগের বিকল্প কি? ওকে ফাইন, যদি এই ধরনের বয়ান কি এখন বিএনপি থেকে আসছে? কেউ যদি মনে করে তারা বিকল্প তৈরি হয়েছে, তাহলে নানান সুতায় শুধু ওই বাচ্চাদের ওই যে খেলনা নষ্ট করলে আর খেলবো না, এইখানে গুঁতো দিল কেন আর খেলবো না, এই কথা না বলে, শুধু এটা না হলে নির্বাচন নয়, ওটা না হলে নির্বাচন নয়, এটা না বলে শুধু নির্বাচনের জন্য জরুরি বিষয়গুলো সংস্কার করে তারা কিছু ন্যূনতম বিষয় একমত হয়ে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের জন্য একমত হোক। তাদের যদি ওই কনফিডেন্স থাকে যে জনগণ তাদের গ্রহণ করবার মতো পরিস্থিতিতে আসছে। একটা দল যেটা বলছিলেন যে পীরের দল, সেই পীরের দল শেখ হাসিনার অনুগ্রহভোগী এবং ফ্যাসিস্টের পক্ষে ছিল, তারপর মেয়র ইলেকশন করতে গিয়ে মার খেয়ে রক্তাক্ত হয়ে বিএনপি অনুকম্পা দেখিয়েছে, তারা তারপরে এই পক্ষে কিছুটা ভিড়েছে, নতুন করে আবার তারা নতুন প্রকল্প নিয়ে হাজির হয়েছে, এবং তারা সাংবাদিকদের কাছে ইন্টারভিউতে বলছে তারা শরিয়া আইন করে রাষ্ট্র চালাবে। সেই শরিয়া আইনে আদল কি হবে? আফগানিস্তানের মতো হবে, তালেবানের মতো হবে। এবং তাদের সঙ্গে আরেকটা ধর্মীয় রাজনীতি করার দল এক মঞ্চে উঠে ঐক্যের চেষ্টা করছে, এবং তারা বলছে যে ধর্মীয় গোষ্ঠী সবার মধ্যে ঐক্য হবে, এনসিপিকে তারা একসঙ্গে ভেড়াতে চেষ্টা করছে। তাহলে সেই গোষ্ঠীকে জনগণ গ্রহণ করবে কিনা যে তারা একমত হয়ে শরিয়া আইন নিয়ে ভবিষ্যতে রাষ্ট্র চালাবে? শরিয়া আইন নিয়ে রাষ্ট্র চালালে সেখানে গণতন্ত্র কি বা নির্বাচন কি? তো মানুষ তো গণতন্ত্র চায়, নির্বাচন চায়, ভোট চায়। সুতরাং এই ভুল কনসেপ্টে তারা যাচ্ছে না গিয়ে, যেই রকম 16 বছর নিপীড়নের মুখে পড়েছে বিএনপি এবং জামায়াত ইসলাম সবচেয়ে বেশি,
তারা যদি গণতন্ত্রের প্রশ্নে বেসিক জায়গাগুলো শুধু ঐক্য ধরে রাখে, এসব খুচরা জিনিস নিয়ে দূরত্ব না বাড়িয়ে, শত্রুতা না বাড়িয়ে, আজকে তারা তারেক রহমানের জিনিস কোনগুলোকে বলছেন? খুচরা জিনিস হচ্ছে এই যে শুধুমাত্র একজন ব্যক্তিকে ধরে গালিগালাজ করা, তারেক রহমানকে নিয়ে গালি দেবার মতো, তারে নিয়ে এইসব কথা বলবার মতো কোনো ঘটনা তো এই মুহূর্তে রাজনীতিতে ঘটেনি। তৃণমূল পর্যায়ে, স্থানীয় পর্যায়ে যে অপরাধীরা অপরাধ করছে, তাদের পক্ষে যদি বিএনপির নেতৃত্ব বা দল একটা কথাও বলতো, তাদের রক্ষা করবার একটা নজিরও আপনি পেতেন, তাহলে তুলোধনা করে দেন, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু বিএনপি তো ধর্মভিত্তিক ওইরকম ক্যাডার ভিত্তিক দল না, বিএনপি বামপন্থী ক্যাডার ভিত্তিক দল না, মধ্যপন্থী পুঁজিবাদী ব্যবস্থার পাওয়ার পলিটিক্স করা একটা দল। এর গঠন এইভাবে আসছে, এখন শুদ্ধ করার চেষ্টা চলছে আরো। সেই অবস্থায় সেই দলের মধ্যে নানান রকমের অপরাধী নাই যে তা তো না, কিন্তু তাদেরকে দল প্রশ্রয় দিচ্ছে কিনা, নাকি কন্ট্রোল করবার চেষ্টা করছে, শাস্তির ব্যবস্থা নিচ্ছে, এটা কি আপনারা দেখবেন না? কেন তাকে টার্গেট করা হচ্ছে আপনার কি মনে হয়? তাকে টার্গেট করা হচ্ছে শুধু রাজনৈতিক ময়দানে আওয়ামী লীগ বিতাড়িত হবার পরে যে শূন্যতা তৈরি হয়েছে, যে আওয়ামী লীগের সাপোর্টার, সাধারণ সাপোর্টাররা তাদেরকে কোন দিকে নিবে। দ্বিতীয় হলো গিয়া দেশের সাধারণ যারা সুইং ভোটার, সেটাই কি শুধু অন্য দলের লোকজনই জড়িত, নাকি আপনার মনে হয় যে বিএনপির লোকজনও না? সেইটা একটা দিক, আপনি শেষ করতে দেননি। দ্বিতীয় হচ্ছে গিয়া ভোটের যে পার্সেন্টেজ নিয়ে, যেটা আপনি বলছিলেন যে বিএনপি আনপ্যারালাল বড় দল, অন্য দলগুলো মুখে যাই বলুক, হিসাব বলছে, মাঠের পরিস্থিতি বলছে, তারা এমন একটা আতঙ্কে আছে। এমনকি আমরা অনেক সময় মনে করি যে বিএনপি ব্রুট মেজরিটি নিয়ে একক বৃহত্তম দল হলে গণতন্ত্রের জন্য সেটা শুভ নাও হতে পারে। তারা সেইখানে আরেকটু স্ট্রং স্টেক হোল্ডার হতে চায়। কিন্তু স্ট্রং স্টেক হোল্ডার হতে হলে নিজেদের ভালো দিয়ে যে মানুষকে আকৃষ্ট করবে সেইটা না করে, এই এনসিপি এবং জামায়াত ইসলাম এবং ইসলামী আন্দোলন তারা যেটা করছে, বা আরো কিছু কেউ কেউ ভাষা যেটা, সেটা হলো বিএনপিকে টার্গেট করে জনগণের কাছে খারাপ হিসেবে প্রতীয়মান করে নিজেরা উঠতে চাচ্ছে। এই দলগুলো যদি এরকম সহিংসতা, দুর্নীতি, চাঁদাবাজি এসবে জড়িত হয়, তাহলে বিএনপি কি সেটা থেকে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করবে না? না, সেটাও করছে। বিএনপিও যে এদের নিন্দা করছে না তা না, এদের দলের ওই যে এখন চাঁদাবাজির বড় ভাই হচ্ছে, বড় ভাই 10 লাখ নিতে পাঠিয়েছিল, 7 লাখ কেন নিচ্ছে সেগুলো নিয়ে বিএনপি বলছে। এখন এই যে বিএনপির বিরুদ্ধে এরা বলছে, বিএনপি তাদের বিরুদ্ধে বলছে, এই যে শুধুমাত্র এই বিরুদ্ধাচরণে কি রাজনৈতিক কালচারের উন্নয়ন ঘটছে, নাকি প্রত্যেকে সহনশীলতার ভিত্তিতে সবাই যার যার দলের এটাকে নিয়ন্ত্রণ করবে, বহিষ্কার করবে, শাস্তি দিবে, যেটা বিএনপি করছে, এবং ভালো কাজকে এগিয়ে নেওয়ার প্র্যাকটিসটা তৈরি করবে, সেটা রাজনীতির জন্য ভালো হতো। সেইটা কি সব দলগুলো করছে? আসলে আমি শুরু থেকে যেটা বলার চেষ্টা করছিলাম, যে বহিষ্কার করছে সেটি যেমন সত্য, আবার একই সাথে বিএনপির নেতাকর্মীরা তৃণমূলে বিশেষ করে এই ধরনের কর্মকাণ্ডে অনেক বেশি হারে জড়িয়ে পড়ছে, সেটিও হয়তো একটা অনেক বেশি হারে জড়িয়ে পড়ছে। আমি তো পরিসংখ্যান দিলাম, আপনি পরিসংখ্যান দেননি। বিএনপির মধ্যে এই পরিবর্তনের পরে আমি পরিসংখ্যান দিয়েছি আইন ও সালিশ কেন্দ্রে। আমি কি আবার বলবো? পরিসংখ্যান খুনোখুনির পরিসংখ্যান দিয়েছেন না, খুনোখুনি না, আমি রাজনৈতিক সহিংসতার পরিসংখ্যান। হ্যাঁ, রাজনৈতিক সহিংসতার পরিসংখ্যান দিয়েছে। 349টি ঘটনার মধ্যে তারা বলছে 323টি ঘটনা। সেই রাজনৈতিক সহিংসতা বিএনপির আভ্যন্তরীণ সমস্যা। রাজনৈতিক সহিংসতায় বিএনপি জামায়াত ইসলামকে মারতে যায়নি, এনসিপিকে মারতে যায়নি, বিএনপির অভ্যন্তরীণ সমস্যায় বিএনপির দুজন যুক্ত হয়ে যায়, তখন ভুক্তভোগী তো এলাকাবাসী। এই সমস্যাটাই হয়েছে যেটা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের আভ্যন্তরীণ যে সংকট তৈরি হয়েছিল, এককভাবে সবকিছু ক্যাপচার করায়। এই মুহূর্তে রাজনৈতিক শূন্যতার কারণে অন্য দলগুলি খুব ছোট অবস্থানে থাকায় বিএনপির যারা আছে তারা মনে করছে যে এই দলই একক ক্ষমতাধর এবং তারা যে অবস্থান নিতে পারবে সে লাভবান হবে। প্রতিযোগিতাটা তাদের নিজেদের মধ্যে হচ্ছে, এইটা কিন্তু অন্য দলের উপর তারা চড়াও হয়নি, সুতরাং তারা সেটা কন্ট্রোল করবার চেষ্টাও করছে। বিএনপি যদি তাদের এই দুর্বলতা স্বীকার না করত, তাহলে তো বহিষ্কার করতো না, শাস্তিমূলক ব্যবস্থা নিত না। এখনো তো তারা ক্ষমতায় যায়নি, যদি তারা বহিষ্কার না করে তাহলে আসলে এটার কিভাবে উত্তর দেবে তারা? বহিষ্কার করছে বলে তো আপনারা টকশোতে এসে সেটি বলছেন। আমি বলছি ক্ষমতায় গেলেই এই দলের শাস্তি দেওয়ার সক্ষমতা আরো বেশি তৈরি হবে। এখন শুধু তারা বহিষ্কারই করতে পারে, তাদের আইনের আওতায় আনতে পারে না, সরকারে থাকলে আইনের আওতায় আনতে পারবে। আপনার এই বক্তব্যের সাথে আমি একমত। ডাক্তার শান্ত, অসংখ্য ধন্যবাদ। আমরা জনাব আবুল কালাম আজাদ আপনার কাছে আবার যেতে চাই, এবার একটি অন্য প্রসঙ্গে যেতে চাই। নির্বাচনের সময়সীমা যে বিষয়টি নিয়ে এখন
অনেক বেশি আবার কথা হচ্ছে। গত বুধবার আইন শৃঙ্খলা সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টা বললেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার তিনি নির্দেশ দিয়েছেন। এরপরে রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি প্রধান উপদেষ্টার বরাত দিয়ে বলেছেন যে নির্বাচন ফেব্রুয়ারি অথবা এপ্রিলে হবে। এই যে ফেব্রুয়ারি এবং এপ্রিলের একটা অনিশ্চয়তা দোলাচল, এটা আসলে আর কতদিন চলবে? কবে আমরা জানতে পারবো যে এটি আসলে ফেব্রুয়ারিতে হবে নাকি এপ্রিলে হবে? এটা নির্বাচনের প্রস্তুতি শেষ হলেই আপনারা জানতে পারবেন। কবে নাগাদ সেটি? এটা ডিসেম্বর নাগাদ। তার মানে ডিসেম্বরের আগে আমরা জানতে পারবো না? আপনার নির্বাচনের যে সময়সীমাটার কথা মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন, এটাতে আসলে কোনো অস্পষ্টতা নেই। উনি মূলত এপ্রিলে নির্বাচনের কথা বলেছেন। জি, ওনার জাতীয় কিন্তু জনাব তারেক রহমানের সাথে বৈঠকের পরে তো আমরা শুনছিলাম যে আলোচনাটা হয়েছে যে কিছু কন্ডিশন যদি অ্যাচিভ করা ফুলফিল করা যায় বা কিছু নিতে পারি তাহলে সেটা এপ্রিলে এগিয়ে নিয়ে আসা যেতে পারে। তো এখন আমরা সেই কন্ডিশনগুলো ফুলফিল করার চেষ্টা করছি বা সেই সিচুয়েশনটা তৈরি করার চেষ্টা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। যদি সেটা সম্ভব হয় তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে। এখন সেইটার জন্যই তো আপনার প্রস্তুতির যে নির্দেশনাটা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, বা প্রশাসনিক রদবদলেরও একটা উদ্যোগ আছে। আপনার একটু আগে সায়ন্ত ভাই বলেছেন যে রিক্রুটমেন্টের কিছু বিষয় আছে, কিছু রিক্রুটমেন্টও চলছে যে যাদেরকে স্বল্পকালীন সময়ে হলেও ট্রেনিং দিয়ে তাদেরকে অন্তত নিয়মিত বাহিনীতে যদি যোগ করা যায় তাহলে নির্বাচনের সময় তাদের দিয়ে দায়িত্ব পালন করা যাবে। বা আপনার যেহেতু অনেকদিন ধরে মানুষ কোনো ভোট দিতে পারেনি, আসলে ভোটেরও একটা মানে যারা ভোটের সময় দায়িত্ব পালন করবে তাদের একটা প্রশিক্ষণের প্রয়োজন আছে, ভোটারদেরও একটা প্রশিক্ষণের প্রয়োজন আছে। এগুলো হচ্ছে নির্বাচনের একটা প্রস্তুতি। আর একটা প্রস্তুতি তো আপনারা সবাই জানেনই যে রিফর্মে যে কথাটা বলা হচ্ছে সেটা তো আলোচনা চলমান আছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন, আজকেও সেটা নিয়ে আলোচনা হয়েছে। আগামী 2 দিন বিরতি আছে, তারপর আবার আগামী রোববার থেকে আবার আলোচনা হবে। তো এই সবগুলো জিনিস যখন একটা বিন্দুতে এসে মিলবে, প্রস্তুতিটা যখন মোটামুটি রিজনেবল একটা পর্যায়ে যাবে এবং আপনার এই সংস্কারের যে ঐক্যমত্য কমিশনে যে আলাপ আলোচনাগুলো হচ্ছে এগুলো যখন ঐক্যমত হয়ে এগুলো এক্সিকিউশনের দিকে আস্তে আস্তে যাবে, তখনই আমরা নিশ্চয়ই জানতে পারবো যে আপনার নির্বাচনটা ঠিক কখন ফেব্রুয়ারিতে সম্ভব হবে। প্রস্তুতি যদি শতভাগ ধরি, যে শতভাগ প্রস্তুতি হলে তারপরে নির্বাচন হবে, কত পার্সেন্ট আপনারা এখন পর্যন্ত অ্যাচিভ করতে পেরেছেন? না, এইটা তো প্রস্তুতি মাত্র শুরু হয়েছে। আপনি যদি বলেন 1 বছর পরে এসে প্রস্তুতি মাত্র শুরু না, নির্বাচনের জন্য তো প্রস্তুতির কিছু প্রস্তুতি আছে নির্বাচন কমিশনের মাধ্যমে অনেক আগেই চলছে। ভোটার তালিকা হালনাগাদ করা, ভোটার তালিকা নির্বাচনের এলাকার ডিলিমিটেশন, এগুলো কিন্তু অনেক আগে থেকেই শুরু হয়েছে। আর আপনার আইন শৃঙ্খলা বাহিনীর যে সুনির্দিষ্টভাবে যদি নির্বাচনকে কেন্দ্র করে তাদের যে প্রস্তুতির কথা, সেই প্রস্তুতির কথাটা এখন বলা হচ্ছে এবং সেটা নিয়েই প্রস্তুতিটা শুরু হয়েছে আপনি মাত্র বলতে পারেন। সেই প্রস্তুতিটা মানে নির্বাচন কমিশনের প্রস্তুতি যদি বলেন সেটি অনেক দূর আগে এগিয়েছে, কিন্তু আইন শৃঙ্খলা না। আপনি এখানে নির্বাচনের জন্য 2 ধরনের প্রস্তুতি লাগে। প্রথমত সরকারের এক ধরনের প্রস্তুতি থাকে, নির্বাচন কমিশনের আরেক ধরনের প্রস্তুতি থাকে। নির্বাচনের কমিশনের যে প্রস্তুতিটা, এই প্রস্তুতিটা তো নির্বাচন কমিশন চট করে নিতে পারবে না, তাকে সারা বছরই এই প্রস্তুতিটা নিতে হবে। ভোটার তালিকা হালনাগাদ করার একটা নির্দিষ্ট সময়সূচি আছে। আপনার হালনাগাদ করার পরে ভোটার তালিকা ছাপানোর একটা বিষয় আছে, সেই ভোটার তালিকা আবার আপনার যাচাই বাছাইয়ের বিষয় আছে। এগুলো তাদের কাজগুলো আপনার করে যাচ্ছে। আর আপনি জানেন যে আপনার অনেক নতুন ভোটার এবার অন্তর্ভুক্ত হয়েছে যারা একসময় মানে এর আগে ভোটারই হয়নি। তো তাদের প্রস্তুতি তারা চালিয়ে যাচ্ছে। আর সরকার যে প্রশাসনিক প্রস্তুতি যেটা, সেই প্রস্তুতিটাও সরকার এখন শুরু করেছে নির্বাচনকে সামনে রেখে। এবং মাননীয় প্রধান উপদেষ্টা পরিষ্কারভাবে বলেছেন যে 6 মাসের মধ্যে এই নির্বাচনের প্রস্তুতিটা শেষ করতে হবে। 6 মাস মিনস মানে জুলাই থেকে ধরে ডিসেম্বর পর্যন্ত বলেছেন। তো ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন আপনার প্রস্তুতি করা যায়, আমরা তো অক্টোবর নভেম্বর নাগাদ হয়তো একটা পরিষ্কার ধারণা এসেই যাবে যে প্রস্তুতিটা কোন পর্যায়ে আছে। ততক্ষণে আপনার নির্বাচনের সময়সীমা তখন নির্বাচন কমিশন চাইলে সেটা তারা ঘোষণা করে দিতে পারে। নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ তো সরকার ঘোষণা করবে না, সেটা ঘোষণা করবে নির্বাচন কমিশন। তাদেরকে নির্বাচন করার জন্য যে উপযুক্ত পরিবেশটা তৈরি করে দেওয়া সেটা সরকারের দায়িত্ব। প্রধান নির্বাচন কমিশনারের সাথে কি এক্ষেত্রে সরকারের এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে? উনি বিবিসি বাংলার সাথে একটি সাক্ষাৎকারে বলেছেন যে যখন প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বর থেকে জুনের ভিতর নির্বাচন হতে পারে, তখন ওনারা আসলে এই প্রস্তুতি নিয়েই এগিয়েছেন যে যদি ডিসেম্বরে নির্বাচন হয় ওনারা ডিসেম্বরে নির্বাচন করতে পারবেন। এখনও যদি ওনাদেরকে বলা হয় ওনারা বলেছেন ওনারা ডিসেম্বরে নির্বাচন করতে পারবেন। এবং উনি এটাও বলেছেন যে এখন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে এতে করে নির্বাচন করতে কোনো অসুবিধা হওয়ার কথা না, ওনারা নির্বাচন করতে পারবেন। ওদিকে আমরা দেখছি যে জামায়াত বারবার বলার চেষ্টা করছে যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচন আসলে হওয়া সম্ভব না। তাদের সাথে জোটবদ্ধ হবে যেসব ইসলামী দলগুলো বলে আমরা শুনতে পাচ্ছি, তারাও একই ধরনের মতামত দিয়ে আসছেন।
সরকার কি মনে করে এই আইন শৃঙ্খলা বর্তমান যে পরিস্থিতি আছে সেটি থেকে এই সুষ্ঠু নির্বাচন? সরকার যেন কোনো নির্বাচন করার পক্ষে নয়। আপনি অনেকদিন থেকে জানেন যে চাইলে তো নির্বাচন 1-1.5 মাসের মধ্যেই করে ফেলা যায়, তার কিন্তু সেই নির্বাচনটা যে নির্বাচন হবে সেরকম কোনো নির্বাচনের জন্য তো 1400 মানুষ জীবন দেয়নি। আপনার নির্বাচনটা এমন একটা নির্বাচন হবে যে নির্বাচনে সব স্টেক হোল্ডার তার মতামত, তার যে নির্বাচনে যে ইশতেহার সেটা জনগণের কাছে নিয়ে যেতে পারবে, বা রাজনৈতিক সংস্কৃতিতেও একটা গুণগত পরিবর্তন আসবে এরকম একটা আশা করা হচ্ছে, বা সংস্কারের যে কথা বলা হচ্ছে সেই সংস্কারগুলোও যাতে বাস্তবায়ন করা যায়। কিছু কিছু সংস্কার নির্বাচনের আগে আর কিছু সংস্কার ব্যাপারে যদি ঐক্যমত্য হয় তাহলে পরবর্তীতে নির্বাচিত সরকার যাতে বাস্তবায়ন করতে পারে সে ব্যাপারে পদ্ধতি ছাড়া তো বাকি না মৌলিক যেগুলো এটা এখানে যারা ধরনের আরো অনেকগুলো ইস্যু আছে যেগুলো নিয়ে এখনো ঠিক সেই অর্থে ঐক্যমত্য হয়নি, কিন্তু ঐক্যমত্য না হলেও এটার জন্য তো আর অনন্তকাল অপেক্ষা করবে না। আপনার যেটুকুতে ঐক্যমত্য হয়েছে সেটা নিয়েই কাজটা এগিয়ে নিয়ে ঐক্যমত্য হলে আসলে সেটাকে কতটুকু ঐক্যমত্য হলে সেটাকে ঐক্যমত্য বলা যাবে এটা আসলে সেভাবে সুনির্দিষ্ট করে বলা বিএনপির কাছে একরকম, জামায়াতের কাছে তো অন্যরকম, সেটা আপনার কাছেও আরেক রকম হতে পারে, সেটা মানে এটা ইন্ডিভিজুয়াল পারসেপশনের উপর নির্ভর করে। কিন্তু আপনি জানেন যে ঐক্যমত্য কমিশনের অগস্টের মাঝামাঝি পর্যন্ত ওনাদের মেয়াদ আছেন, ওনারা তার আগেই হয়তো এই ঐক্যমতের ব্যাপারে একটা নির্দিষ্ট একটা ঘোষণা দেবেন, সুনির্দিষ্ট একটা ঘোষণা দেবেন যে এই বিষয়গুলোতে ঐক্যমত্য হয়েছে, এই বিষয়গুলোতে ঐক্যমত্য হয় না। এই প্রক্রিয়াটাকে তো আপনার সম্পন্ন হওয়ার জন্য সুযোগ দিতে হবে। তা সংস্কারের বিষয় আছে, আবার মানুষের কাছে বিচারেরও একটা দাবি আছে। মানুষের একটা দাবি আছে যে এই জুলাই হত্যাকাণ্ডের একটা বিচারের একটা দৃশ্যমান অগ্রগতি হতে হবে। বিচার তো পুরোপুরি হয়তো কখন শেষ হবে এটা সম্পূর্ণ নির্ভর করছে বিচার বিভাগের উপর। 1 বছরে কি দৃশ্যমান অগ্রগতি হয়েছে আপনার মনে হচ্ছে? অবশ্যই হয়েছে। বিচারের জন্য অভিযোগ গঠন করা হয়েছে, বিচার শুরু হয়েছে। নির্বাচন করতে আসলে খুব বেশি বাধার কিছু না, নির্বাচন করতে কোনো বাধা নেই। আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে নির্বাচন আগামী মাসেই করে ফেলা সম্ভব। সরকার এভাবে নির্বাচন চায় না। জি, সরকার আসলে কি রকম নির্বাচন করতে চায়? সরকার খুব সুন্দর একটা নির্বাচন চায়, যে 91 নির্বাচনকে একটা সুষ্ঠু নির্বাচন ছিল। আমরা কোন নির্বাচনকে আলাদাভাবে এভাবে মানদণ্ড ধরে সরকার কাজ করছে না। সরকার কাজ করছে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে ঐক্যমত্যের ভিত্তিতে কিছু সংস্কার বাস্তবায়ন করে এমন একটা নির্বাচন করতে চায় যে নির্বাচনটা পরবর্তীতে উদাহরণ হিসেবে সবার সামনে থাকবে, এরকম একটা নির্বাচন। সেই নির্বাচন কবে অনুষ্ঠিত হবে সেটি এখনো সেটা তো বলা হয়েছে, এখন আপনি যদি ভুলে যান সেটা তো আমি বলতে পারবো না। ফেব্রুয়ারি থেকে এপ্রিল, ফেব্রুয়ারি অথবা এপ্রিল। জি, ফেব্রুয়ারি অথবা এপ্রিল। জি, আচ্ছা, এখনো পর্যন্ত জনাব মোস্তফা ফিরোজ এই বিষয়ে আপনার মতামত জানতে চাই। আমার মতামতটা আসলে আমি কি বলবো, এই প্রক্রিয়াটা না থাকলেই ভালো হতো। সিম্পল দেখেন, একটা ইন্টারিম মানে ফেব্রুয়ারি থেকে এপ্রিল এই 2 মাসে, এর মধ্যে 1 মাস রোজা আছে, এই 2 মাসে আসলে কি এমন আমরা অ্যাচিভ করে ফেলতে পারবো যেটি মানে এপ্রিলে অ্যাচিভ করতে পারবো কিন্তু ফেব্রুয়ারিতে পারবো না? না? আমার ব্যক্তিগত মত একেবারেই ভিন্ন। এটা তো মানে এগুলোর মধ্যে যাওয়াটাই ঠিক ছিল না। দেখেন, সবচেয়ে বড় চ্যালেঞ্জ 15 বছরের আন্দোলনে, 15 বছরের মূল আন্দোলনটা কি ছিল, কি সংস্কারটা ছিল? একটাই, সেটা হচ্ছে দলীয় সরকার না, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু আবার নিরপেক্ষ নির্বাচন, মানুষের ভোটের অধিকার। আপনি ওইটি হচ্ছে সবচেয়ে বড়, ওইটি আপনি করেন। বেশি টানতে যাবেন হবে না। কারণ দেখেন, এই যে নিম্নকক্ষ দ্বিকক্ষ, আচ্ছা মানলো সবাই যে ঠিক আছে আমরা দ্বিকক্ষের পার্লামেন্ট, এখন দ্বিকক্ষের পার্লামেন্টের মধ্যে উচ্চ কক্ষে সেটা কি আনুপাতিক হবে নাকি নিম্নকক্ষের যে দল তার সেটা নিয়ে সরাসরি নির্বাচন হবে নাকি আনুপাতিক হবে? তারপরে হঠাৎ করে আসলো পিআর পদ্ধতি। তো 15 বছরের আন্দোলনে কোনো রাজনৈতিক দলের মুখে শুনলাম না। এখন পিআর হলে নাকি না হলে নাকি গণতন্ত্রই হবে না, বা মানে সংসদে সবার প্রেজেন্টেশনটা থাকবে না। তো এখন এই কথাগুলো এগুলি আপনি ম্যানিফেস্টোতে আনেন, যার যার রাজনৈতিক দল ম্যানিফেস্টোতে আনো। প্রধান যে কাজটা চালু হলে কি সেটি বাংলাদেশের রাজনীতির জন্য না, সেটা তো আরেকটা বিতর্ক। এটা তো নিয়ে তো ঘোরো, এটা কারণ এই নতুন এক্সপেরিমেন্টের মধ্যে যাবো কেন? আমি 15 বছর তাহলে কি করলাম? 15 বছরে তো আমি পিআর এর কথা বলি নাই, 15 বছরে তো আমি দ্বিকক্ষের পার্লামেন্টের কথা বলি নাই। এগুলি যার যার রাজনৈতিক ম্যানিফেস্টো থাকবে, সেগুলি নিয়ে আপনি ধরে তো ইলেকশনের কথাই বলা যাচ্ছিল না। ইলেকশনটাই ছিল মূল দাবি। আপনি ধরেন কোনো ক্রমে যদি লাস্ট যে 24-এর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, ওটা যদি নিরপেক্ষ নির্বাচনটা হইতো, তাহলে তার আগে সব রাজনৈতিক দলগুলো বা এই যে বিদেশিরা যে দৌড়ঝাঁপ করছিল কিসের জন্য? পিআর, তারপরে দ্বিকক্ষের পার্লামেন্ট, এসবের জন্য, নাকি একটা সবার অংশগ্রহণে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য? ওইটা আগে স্টাবলিশ করেন। ইন্টারিমের আমি মনে করি যে এটা আপনি যত প্রলম্বিত করবেন খারাপ হবে। দেখেন 111-এর এই যে 2 বছরের
প্রথম 5 মাস 6 মাস ভালো চলো, তারপর থেকে আস্তে আস্তে ডাউন ট্রেন্ড দিকে। এখন দেখেন রাজনৈতিক ঐক্যের বদলে হানাহানি আমরা দেখছি যত সময় যাচ্ছে, এবং আস্তে আস্তে বাড়বে। সেই জন্য ইন্টারিম গভর্নমেন্ট বলেন বা তত্ত্বাবধায়ক সরকার বলেন, স্বল্পকালে আপনি প্রথমেই হলো একটা ভালো নির্বাচন দেন। 9 বছরের এরশাদ শাসনের পর শাহাবুদ্দিন সাহেব অস্থায়ী রাষ্ট্রপতি হয়ে প্রথম যে দায়িত্বটা পালন করলো সেটা হলো নির্বাচন। আমরা ওই পথে না যেয়ে আমরা যেই বুদ্ধিজীবীদেরকে দিয়ে আমরা ঐক্যমত্য কমিশন করলাম, ভালো, এটা তো গণতন্ত্রের মডেল। ইউরোপ আমেরিকা 4 বছরের হলে ভালো হয়, তারপরে আরও সেইগুলি তো ভাই এটা তো চর্চার ব্যাপার। আগে আমাদের সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে একটা পার্লামেন্ট গঠিত হোক, আপনি সেই চর্চাটা করতে করতে ভয় থেকে যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি দল আসলে তারপরে যে আবার আগের আপনি তো ওই তো সমস্যাটা তো হলো ওইটাই। আপনি মনেই করতেছেন যে বিএনপি সুষ্ঠু নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতায় আসবে। আচ্ছা, সুষ্ঠু নির্বাচন দিলে যদি জামাত আসে, আপনি তাহলে সুষ্ঠু নির্বাচন দেবেন না? 15 বছরে তো সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন আওয়ামী লীগ দেয়নি এই কারণে যে নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতায় আসবে। তাহলে এখনো সেই ভয় পেয়ে বসলো আপনার। এই জন্যই আপনি তাহলে সংস্কারের এইটা সেটা, এটা না ওইটা না ওইটা না, তার মধ্যে আবার আপনি স্থানীয় সরকার নির্বাচনের দাবি করতেছেন। কোন ইন্টারিম গভর্নমেন্ট, কোন তত্ত্বাবধায়ক সরকার এসে আগে স্থানীয় সরকার নির্বাচন করে? প্রধান নির্বাচন কমিশনারের মধ্যে বলে দিয়েছেন যে জাতীয় নির্বাচনের আগে বলেছেন, কিন্তু রাজনৈতিক দলগুলো তো দাবিটা তুলছে, তো তারা শর্ত দিচ্ছে তো যে এইগুলি না হলে আমরা নির্বাচনে অংশ নেব না। তাহলে কি দাঁড়ালো? ছোট করে শেষ করতে হবে, 30 সেকেন্ড। একটা জিনিস, যদি তত্ত্বাবধায়ক সরকারটা এস্টাবলিশড হয়, যেটা সবাই একমত হয়েছে, তাহলেই ফ্যাসিবাদ তৈরির পথ বন্ধ হয়ে যাবে। কারণ 5 বছর পর যদি নির্বাচনটা হয় নির্দলীয় সরকারের অধীনে এবং মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়, তাহলে 5 বছর রাষ্ট্র পরিচালনায় যারা থাকবে তারা অগ্রহণযোগ্য আচরণ করলে মানুষই ভোটের মাধ্যমে জবাব দিয়ে দিবে। শেখ হাসিনাও 14 সালে যখন একতরফা নির্বাচনে থেকে গেল, তারপর 18 রাতের ভোটে করে থেকে যেতে পারলে এই 14টা ওভারকাম করে তত্ত্বাবধায়ক বাতিল করেই কিন্তু ফ্যাসিবাদ হয়ে গেল। তত্ত্বাবধায়ক থাকলে তো 14তেই সে আসে না, ফ্যাসিবাদ আবার হতো কি করে? শুধুমাত্র তত্ত্বাবধায়ক মানুষের ভোটের অধিকার, এইটা হলে 50% প্রবলেম সলভ। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে আজকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। দর্শক, আজকের আয়োজন এখানেই শেষ করছি। আগামীকাল রাত 11:30টায় আবারও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে।